আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের টিভি বিতর্কে জমে উঠেছে নির্বাচন। ট্রেজারি ট্যাক্স নিয়ে সুনাক স্টারমার অভিযোগ পাল্টা অভিযোগ। অক্সফোর্ড ক্যামব্রিজকে পেছনে ফেলে যুক্তরাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন, বাড়ছে শিক্ষার প্রসার। এবং ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জিডিপির লক্ষ্যমাত্রা ৬.৭৫%। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার নির্বাচনী প্রচারণা ঘিরে আইটিভিতে অনুষ্ঠিত প্রথম বিতর্ক অনুষ্ঠান ঘিরে জমে উঠেছে ব্রিটেনের রাজনীতির মাঠ। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার অভিযোগ করেছেন তার দলের ট্যাক্স পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক মিথ্যা বলেছেন। অন্যদিকে ঋষি সুনাক বলেছেন ট্রেজারির হিসেব মতে লেবার দলের ট্যাক্স পরিকল্পনা বাস্তবায়ন হলে পরিবার প্রতি বছরে ট্যাক্স বাড়বে ২,০০০ পাউন্ড, কিন্তু লেবার দল বলছে তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত অর্ণব নাসিরের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের নির্বাচনকে ঘিরে মঙ্গলবার অনুষ্ঠিত হয় টিভি বিতর্ক, যেখানে ট্রেজারি বিভাগের দোহাই দিয়ে নানা ব্যাখ্যা তুলে ধরেন ঋষি সুনাক। Independent Treasury officials have costed Labour's policies and they amount to a £2,000 tax rise for every working family. এদিকে লেবার নেতা কিয়ার স্টারমার অভিযোগ অস্বীকার করলেও বিতর্কে শেষ হয়নি। বিষয়টি আবারও একটি টেলিভিশনে তুলে ধরলেন ঋষি সুনাক সরকারের এনার্জি সেক্রেটারি। I've worked in the Treasury and I can tell you that these are brilliant independent civil servants and they would not be putting anything dodgy in there. These are all policies that have been set up by the Labour Party, and actually if anything they are underestimating the cost of families. অন্যদিকে ট্রেজারি বিভাগের দেয়া এক চিঠি প্রকাশ করেছে লেবার দল। ঊর্ধ্বতন এক কর্মকর্তার দেয়া সেই চিঠি মতে ঋষি সুনাকের মন্তব্য সঠিক নয়। ট্রেজারি ট্যাক্সের যে হিসাব প্রকাশ করেছে তা আগে পরে সব মিলিয়ে এর বাইরে আর কোনো বাড়তি অঙ্ক নেই। অন্য কোনো উৎস হওয়া খরচ ট্রেজারির হিসাবে যুক্ত করার নিয়ম নেই। এ বিষয়ে মন্ত্রী এবং পরামর্শকদের অবহিত করা হয়েছে বলেও জানানো হয়েছে ট্রেজারি থেকে। A Prime Minister with his back against the wall, desperately trying to defend 14 years of failure, resorting, and it was a flash of his character, an insight into his character, to lies. I don't say that lightly. সব মিলিয়ে মঙ্গলবারের টিভি বিতর্ক দুই দলের মধ্যে তৈরি করেছে তুমুল বিতর্ক। তবে তারপরও কে হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ঐতিহ্যের অক্সফোর্ড এবং ক্যামব্রিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষে উঠে এসেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অক্সফোর্ড বা ক্যামব্রিজের মতো বড় দুই বিশ্ববিদ্যালয়ের কোনোটির নাম শীর্ষে না থাকার ঘটনা গত এক দশকের মধ্যে এই প্রথম। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়ারেলি সাইমন্ডসের কিউএস র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বিশ্বের সেরা ১,৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। ১০ বছর আগে ইম্পেরিয়াল কলেজ ক্যামব্রিজের সঙ্গে যৌথভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। স্যার ব্রায়ান মে, আলেকজান্ডার ফ্লেমিং এবং এইচ.জি. ওয়েলসের মতো বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন এই শিক্ষায়তনের প্রাক্তন ছাত্রদের মধ্যে। এদিকে টানা ১৩ বছর তালিকার শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT এবারও গ্লোবাল র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। এদিকে ওয়েলস ফার্স্ট মিনিস্টার ভন গেথিং এর বিরুদ্ধে এক অপরাধীর কাছ থেকে ২ লক্ষ পাউন্ড অনুদান নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যাতে হেরে যান ভন গেথিং। তবে তিনি জানিয়েছেন অনাস্থা ভোটে হেরে গেলেও তিনি পদত্যাগ করবেন না। মাত্র ২ মাস আগে দায়িত্ব নেয়া ওয়েলস ফার্স্ট মিনিস্টার বললেন তিনি নিজের রাজনৈতিক জীবনে কারো কাছ থেকে অনৈতিকভাবে কোনো অনুদান গ্রহণ করেননি। Tribal party politics. This is about the good name of government and, more importantly, the person at the top of that government that rightly is expected to set the tone for that government. It does hurt deeply when my intentions are questioned. I have never, ever made a decision in more than a decade as a minister for personal or financial gain. Never. এবার বাংলাদেশ প্রসঙ্গ। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট পেশ শুরু করেন তিনি। বিশাল এই বাজেট পূরণে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাকি 2,56,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হবে। এবারের বাজেটে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। আর মূল্যস্ফীতি 6.5% কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে 2,65,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করছেন। দেশের ইতিহাসে 53তম বাজেট পেশ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এবং দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদের 26তম বাজেট এটি। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,০০০ কোটি টাকা, যা জিডিপির 4.6%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। এছাড়া আগের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় নতুন অর্থ বছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে 5,785 কোটি টাকা। বাজেট মোট ঘাটতি ধরা হচ্ছে 2,56,০০০ কোটি টাকা। এছাড়া আগামী অর্থ বছর 4,400 কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আয়ারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন 9 বাংলাদেশি প্রবাসী। কমিউনিটিতে বলছে উৎসব মুখর পরিবেশ, জয়ের ব্যাপারে আশাবাদী। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার। পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওল্ডহ্যামের রয়্যাল সুলতান ব্যাংকুয়েটিং হলে। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুহাগ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। এ সময় আরো উপস্থিত ছিলেন আমির হোসেন মজনু, খোকন মোল্লা, মাসুদ শিকদার, বোরহান ব্যাপারী, স্বপন মোল্লা, আশরাফুল আলম, জহির আহমদ, লাল মিয়া ও মমতাজ উদ্দিন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পান্তা ইলিশ, পিঠা পায়েস ও চটপটি সহ নানান ধরনের বাঙালি খাবারের আয়োজন। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের একটি হলে বিশেষ এই সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সানাউর আলী কয়েস। সভায় বর্তমান কমিটির মেয়াদ বর্ধিতকরণ সহ আগামী 2 বছর মেয়াদী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী 16 সেপ্টেম্বর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সদস্য ফি জমাদানের শেষ তারিখ 10 আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 16 আগস্ট। নমিনেশন জমাদান 20 আগস্ট এবং নমিনেশন প্রত্যাহারের শেষ সময় 27 আগস্ট। এতে নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন জামাল উদ্দিন মোকদ্দুস, কাউন্সিলর হুমায়ুন কবির ও মাহবুব হোসেন। ঢাকাস্থ সিলেটের প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক সৈয়দ মাহবুব ই জামিলকে ফ্রান্সে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রাজধানী প্যারিসে সফরকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সহসভাপতি লুলু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি মাহমুদ আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস.এ. ওয়াহিদ ভার তাহের, সিনিয়র সদস্য ও ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুল হক কয়েস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুতাব্বির হোসাইন, বেলাল আহমেদ, সহসভাপতি এইচ.এম. মিহির, সহসভাপতি আজাদ মিয়া, কুলাউড়া সমিতির সভাপতি পারভেজ রশিদ খান,
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আকনজি, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, আলিম উদ্দিন সুমন, শায়েস্তা মিয়া, হাসান আহমেদ, ট্রেজারার হোসেন আহমেদ, সহ ট্রেজারার আব্দুল কুদ্দুস, সহ দপ্তর বিষয়ক সম্পাদক লায়েক তালুকদার, লন্ডন প্রবাসী মুশতাক আহমেদ ও সিনিয়র সদস্য কয়েস আহমেদ সহ অনেকেই। আয়ারল্যান্ডের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে বেশ উৎসব মুখর সময় কাটছে। ডাবলিন, লিমেরিক ও গলওয়ে সহ বিভিন্ন শহরে এবার 9 জন বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন কাউন্সিলর আজাদ তালুকদার। তিনি গেল 800 বছরের ইতিহাসে মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট অব লিমেরিক শহরের প্রথম অভিবাসী মেয়র। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান, ডাবলিনের বাসিন্দা আজাদ তালুকদার গেলবার মেয়র নির্বাচিত হয়ে ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়েছেন। এবারও চষে বেরিয়েছেন নিজ নির্বাচনী এলাকা। সকল ভোটারদের কাছে তুলে ধরছেন তার গেল 5 বছরের কাজের সাফল্য। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কোনো সরকারি ভবনে উড়িয়েছেন বাংলাদেশের পতাকাও। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লিমেরিক নগর ভবনকে তিনি সাজিয়েছেন লাল সবুজ রঙে। এই নির্বাচনেও বিজয় আসবে বলে প্রত্যাশা বাংলাদেশি প্রার্থীদের। যে লাস্ট 5 বছরে আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করেছি। তার মধ্যে বিশেষ করে যে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে তার মধ্যে কবরস্থান, যেটা কিনা মুসলমানদের জন্য একটা কবরস্থান তৈরি করা লিমেরিক সিটি কাউন্সিলের পক্ষ থেকে। তারপর আমি আরও কিছু কাজে কন্ট্রিবিউশন করেছি, যে এই দেশের যে আনডকুমেন্টস পিপলরা ছিল তাদের অনেক কাজগুলিতে আমি অ্যাসিস্ট করেছি। And I'm delighted to be here with my good friend Azad Taluqdar today, campaigning for hopefully his second term in office. In the last 5 years, Azad has worked so hard for everyone in his community, people who voted for him and people who didn't, and he's really proven himself in the council as quite a popular person, with everyone so proud to have him at the table. স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হলো ওপেন কনসার্ট। দেশটির স্থানীয় বাঙালি যুব সংগঠন বাংলাদেশ কালচারাল ইয়াং ফেডারেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, প্লাসা ইউনিভার্সিদাদে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশেপাশের প্রবাসীরা যোগ দেন। মিরন নাজমুল ও মাসুদা পারভিন মুন্নির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ইমাদুল হক, বাংলাদেশের অনারারি কনসুলার রামন পেদ্রো বেরনাউস, সিটি কর্পোরেশন কর্মকর্তা সারা বেল বেইদা, কাউন্সিলর আলবা সালমেরন ও পপুলার পার্টির সুসানা ক্রসিনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। শান্তা জাহানের উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, রাজু গাজী, অহনা দিবা সহ অনেকে। হাজারো বাঙালির উপস্থিতিতে এ সময় অনুষ্ঠান স্থল পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান শেষে 1 এপ্রিল সেখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তূপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে 4টি গণকবর আবিষ্কৃত হয়েছে, যেখানে কয়েকশো মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি অনুসন্ধানী দল। গাজায় গত 8 মাসের যুদ্ধে বারবার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে, যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এই বিলটি পাশ হয়। আইসিসি কৌশলীরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিলেন ইসরায়েলিপন্থী রিপাবলিকানরা। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেন নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যের টিভি বিতর্কে জমে উঠেছে নির্বাচন। ট্রেজারি ট্যাক্স নিয়ে সুনাক স্টারমার অভিযোগ পাল্টা অভিযোগ।
অক্সফোর্ড ক্যামব্রিজকে পেছনে ফেলে যুক্তরাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন, বাড়ছে শিক্ষার প্রসার। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জিডিপির লক্ষ্যমাত্রা 6.75%। এবং আয়ারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন 9 বাংলাদেশি প্রবাসী। কমিউনিটিতে বইছে উৎসব মুখর পরিবেশ, জয়ের ব্যাপারে আশাবাদী। দর্শক, এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।